প্রধানমন্ত্রী রূপেই আবার দেশে ফিরবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। কি ভাবছেন? এ আবার কি বলছি? হ্যাঁ, ভারতীয় আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি সবথেকে বেশি আলোচনায়। তবে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা তা স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। আমাকে বলা হয়েছিল ডিজিএফআই থেকে, যাতে আমরা বলি যে এটা বিএনপি জামাতের আন্দোলন এবং আমাদের এই সকল আগুন অগ্নি সন্ত্রাস তারা করতেছে। আরেকটা হচ্ছে আন্দোলনের ছাত্রলীগের একটা অংশেরও কিন্তু ভূমিকা আসলে অনেক বেশি ছিল, যা ছাত্রলীগ থেকে বের হয়ে গেছে। ইতিমধ্যেই আমাদের মাননীয় উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন যে যারা আওয়ামী লীগ করেছে কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নয়, সেই জায়গা থেকে কেউ যদি নির্বাচন করে তাতেও কোনো বাধা নেই। প্রধানমন্ত্রী রূপেই আবার দেশে ফিরবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। শক্তি প্রয়োগ করতে চায় তাহলে ভারত বাধা দেওয়ার মতো শক্তি এখানে কারণ কোনো গ্লোবাল শক্তি তারা যদি এই কাজটি করে তাহলে রাশিয়াও তাদেরকে সমর্থন দেবে। আমেরিকা দূর থেকে পর্যন্ত বিকল্প হিসেবে আওয়ামী লীগের কথা চিন্তা করছে। এখন শেখ হাসিনা তৃতীয়ত হলো বর্তমান সরকারের ব্যর্থতা, সরকারের সীমাহীন ব্যর্থতা তাকে উল্লসিত করছে, তাকে আশান্বিত করছে এবং তাকে ফিরে আসার জন্য। এই সম্প্রতি বাংলাদেশ সফরে গিয়েছিলেন জাতিসংঘের মহাসচিব এবং সেখানে গিয়ে ইতিমধ্যে তার সেনা প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও হয়েছেন এবং সেই সাক্ষাতে ঠিক কি কি বিষয় উঠেছে সেদিকে যেমন আজ আমরা নজর রাখবো, তেমনি অন্যদিকে ভারতে পা রেখেছেন তুলসী গাবার্ড। এবার মার্কিন গোয়েন্দা সংস্থার মহাপরিচালক তিনি ভারতে এসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে একান্ত বৈঠক করে বাংলাদেশ ইস্যুতে হাসিনার প্রসঙ্গে ঠিক কি কি বার্তা দেন সেদিকে নজর থাকছে। ছিল যে শেখ হাসিনা 50 বছরেও বাংলাদেশে আসতে পারবে না, তাদেরকে এখন চোখে আঙুল দিয়ে আমি দেখিয়ে দিতে চাই যেই কথাগুলো আমি 3 মাস আগে বলে গেছি, সেই কথাগুলো বর্তমানে আন্তর্জাতিক মিডিয়া সহ বাংলাদেশের বিভিন্ন মিডিয়া নিউজ কাভারেজ দিয়ে যাচ্ছে। একটা কাণ্ড কারখানা শুরু হয়েছে। দেখেন, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি বলে বসছেন আমরা এখন সেই মুডে নাই। প্রধান উপদেষ্টা রেফারেন্স দিয়ে বললেন যে ওয়ার মুডে আছি, হ্যাঁ এরকম আমরা আনন্দ উচ্ছ্বাসের মধ্যে নাই, সুতরাং কোনো কুচকাজ হবে না, কুচকাজ টুচকাজ 26 মাসের কুচকাজ হবে না। অনেকটা তার ডেলিভারির ধরনও অনেকটা এরকম। আমরা যদি বলি যে কুচকাজের দরকারটা কি, আমরা গতকালকে এটা নিয়ে কথা বলেছি আপনাদের সঙ্গে, আগের দিন 16 মার্চ। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার কি ব্যর্থ হতে যাচ্ছে? পুলিশ আগের রূপে ফিরে যাচ্ছে। পুলিশ যে জনগণের বন্ধু হবে সেটা হয় নাই, কিন্তু এটা বাস্তব উদাহরণ। আমি প্রতিটা থানাতে গিয়ে দেখেন আগে যে কাজগুলো করতো সেই কাজগুলো এখন ঘটতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটা নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটু বাকি অংশগুলো একটু দেখে আসবো। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রধানমন্ত্রী রূপেই আবার দেশে ফিরবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। কি ভাবছেন? এ আবার কি বলছি? হ্যাঁ, ভারতীয় গণমাধ্যমে এমনটাই দাবি করছেন হাসিনার ঘনিষ্ঠ সহযোগী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর রাব্বি আলম। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য একই সাথে তিনি ভারতকে জানান ধন্যবাদ। 12 মার্চ ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। We really appreciate what have done the Prime Minister and Narendra Modi have provided the safe, travel permit for our Prime Minister, Honorable Sheikh Hasina. 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান তরুণ প্রজন্মের একটি ভুল দাবি করে ডক্টর রাব্বি আলম বলেন, তরুণ প্রজন্ম একটি ভুল করেছে, কিন্তু এটা তাদের দোষ নয়। একটি গোষ্ঠীর কারসাজিতেই নাকি তাদের করা হয়েছে ব্যবহার। তবে এখানেই থেমে যাননি রাব্বি আলম। শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে ছাত্র আন্দোলনকে সন্ত্রাসী বিদ্রোহ হিসেবে অভিহিত করে ডক্টর আলম বলেন, বাংলাদেশ আক্রমণের মুখে রয়েছে। এই সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়কে হস্তক্ষেপ করা দরকার। নরেন্দ্র মোদী ও ভারতের প্রতি মন থেকে কৃতজ্ঞতা জানিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর রাব্বি বলেন, আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ধন্যবাদ জানাই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরাপদে ভ্রমণপথ দেওয়ার জন্য। আমরা ভারতের জনগণের কাছেও কৃতজ্ঞ। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর রাব্বি আলমের যখন এমন দাবি, তখন আসলে কি অবস্থা পুরো পরিস্থিতির? প্রায় 3 মাস আগে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চুক্তির আওতায় ফেরত চেয়ে কূটনীতিক চিঠি দিয়েছিল বাংলাদেশ।
তবে এতদিনেও সে চিঠির জবাব দেয়নি ভারত। 13 মার্চ এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এক প্রশ্নের জবাবে এইসব কথা বলেন। শেখ হাসিনা প্রত্যাবর্তনে ভারত বাংলাদেশের কূটনীতিক পত্রের জবাব দিয়েছে কিনা এবং না দিয়ে থাকলে পরবর্তী পদক্ষেপ কি হবে এমন প্রশ্নের জবাবে রফিকুল আলম বলেন, এটার বিষয়েও প্রধান উপদেষ্টা সম্প্রতি একটি সাক্ষাৎকারের জবাব দিয়েছেন। তারপরও আমরা বলছি, আমরা ভারতের কাছ থেকে কোনো জবাব পাইনি। পরবর্তী কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টা পাবলিকলি একটা দিক নির্দেশনা দিয়েছেন। একদিকে আওয়ামী লীগ বলছে শেখ হাসিনা ফিরবেন প্রধানমন্ত্রী হয়ে, অন্যদিকে অন্তর্বর্তী সরকারের প্রত্যয় যে হাতে ছাত্র জনতার রক্ত লেগে আছে সেই হাতে হাতকড়ি পরিয়েই দেশে ফেরত আনা হবে শেখ হাসিনাকে। শেখ হাসিনা যেন শক্তি প্রয়োগ করতে চায়, তাহলে ভারতকে বাধা দেওয়ার মতো শক্তি এখানে কারণ কোনো গ্লোবাল শক্তি তারা যদি এই কাজটি করে তাহলে রাশিয়াও তাদেরকে সমর্থন দেবে। আমেরিকা দূর থেকে পর্যন্ত বিকল্প হিসেবে আওয়ামী লীগের কথা চিন্তা করছে। এখন শেখ হাসিনা তৃতীয়ত হলো বর্তমান সরকারের ব্যর্থতা, সরকারের সীমাহীন ব্যর্থতা তাকে উল্লসিত করছে, তাকে আশান্বিত করছে এবং তাকে ফিরে আসার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে নির্বাসনে রয়েছেন। সেখানে বসে তিনি নানা রকম অডিও বার্তায় হুমকি এবং ধামকি দিয়ে চলেছেন। তিনি এবং তার মিত্র ভারত সম্মিলিতভাবে বাংলাদেশের শাসন ব্যবস্থা, বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, জনগণের ভিত্তি এবং বর্তমান সরকার তাদের কর্মকাণ্ডকে একেবারে ধূলিসাৎ করার জন্য, নস্যাৎ করার জন্য নানা রকম চেষ্টা এবং তদবির তারা চালিয়ে যাচ্ছেন। এবং সেই চেষ্টা তদবিরের যে পরিণতি কতটা নির্মম এবং নিষ্ঠুর হতে পারে এটা নিয়ে ভারত বা শেখ হাসিনা কি চিন্তা করছে তা আমরা বলতে পারবো না। তবে আমরা যেটা আশঙ্কা করি যে তারা তাদের স্বার্থ সিদ্ধির জন্য আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে যদি শেখ হাসিনা বিসর্জন দেন আর ভারত যদি এটিকে গ্রাস করে, খুব আশ্চর্য হওয়ার মতো কোনো ঘটনা ঘটবে না। এ কারণ হলো মানুষ যখন বিপদে পড়ে তখন ডাজ নট ম্যাটার তার আশেপাশে কে রইল, কি হলো, সে তখন নিজেকে বাঁচানোর জন্য প্রাণান্ত চেষ্টা করে। দ্বিতীয়ত মানুষের যখন স্বার্থে আঘাত হানে তখন মানুষ তার সেই স্বার্থ সিদ্ধির জন্য খুন, যখন রাহাজানি থেকে শুরু করে করতে পারে না, এখনো কোনো কুকর্ম নেই। তো এই মুহূর্তে ভারতের একই অবস্থা। বাংলাদেশে তাদের দীর্ঘদিনের ভিতরে শেখ হাসিনা যে এইভাবে পতন হবে তারা কল্পনা করতে পারেননি। এটা যেভাবে শেখ হাসিনার পতন, একই সঙ্গে ভারতেরও পতন, ভারতের সীমাহীন গোয়েন্দা ব্যর্থতা। ভারত যদি প্রথম থেকে বুঝতে পারতো যে এইরকম একটা বিপ্লব দানা বাঁধছে, এই বিপ্লবের পেছনে অনেকের হাত আছে এবং সেখানে জাতিসংঘ থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রের FBI এবং আরো অনেক বহিঃশত্রুর সঙ্গে সঙ্গে দেশের যে রাজনৈতিক শক্তিগুলো, সাধারণ আমজনতা এবং তার সঙ্গে সঙ্গে কিছু নিষিদ্ধ ঘোষিত সংগঠন যার যার অবস্থান থেকে এরকম কিছু কর্মকাণ্ড করে যাচ্ছিল যে কর্মগুলো ক্রমশই সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, যেটি ভারতের গোয়েন্দা সংস্থাগুলো বুঝতে পারেনি। ফলে কি হলো, ভারত এখন ত্রিমুখী চাপের মধ্যে পড়েছে। প্রথম চাপ হলো শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে তাদের দেশে শেখ হাসিনার বিপক্ষে যারা লোকজন রয়েছেন তারা নানা রকম দাবি দেওয়া তুলছেন। দ্বিতীয়ত শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য এক ধরনের চাপ রয়েছে। আর তৃতীয়ত বাংলাদেশের প্রতি তাদের যে নীতি ছিল সেই নীতির কারণে নরেন্দ্র মোদীর প্রচন্ড সমালোচনা চলছে। মোটা দাগে এই হলো তথ্যগত। আর যেগুলো বাস্তব সেটা হলো যে বাংলাদেশের রাজনীতি যদি ভারতের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং এখানে চীন যদি এসে ঘাঁটি করে তাহলে সেক্ষেত্রে ভারতের যে 7 সিস্টার সেই 7 সিস্টার ভারতে হাতছাড়া হয়ে যাবে। এবং ভারতের যদি 7 সিস্টার হাতছাড়া হয়ে যায় আমাদের পার্বত্য চট্টগ্রাম হাতছাড়া হয়ে যাবে সঙ্গে সঙ্গে, অ্যাট দ্য সেম টাইম একই সাথে এই ঘটনাটা ঘটবে। অর্থাৎ ভারতের 7 সিস্টার চলে যাবে, আমাদের চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এই অঞ্চলগুলো চলে যাবে। ফলে এটা নিয়ে ভারত যেভাবে চিন্তিত তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরাও কম চিন্তিত নই। তো এই অবস্থাতে শেখ হাসিনা কি করবেন তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে। তিনি যদি ভালো করেন, তিনি যদি এই সময়টিতে এসেও আত্ম উপলব্ধি করেন তাহলে তার জন্য কল্যাণকর এবং আমাদের জন্য কল্যাণকর। এর কারণ হলো এত বড় একটা রাজনৈতিক দলের নেতৃত্ব এখন তার হাতে এবং দেশের 35% মানুষের জনসমর্থন অন্ধের মতো তাকে অনুসরণ করছে এবং তিনি সত্য বলেন, মিথ্যা বলেন, অনুনয় করেন, বিনয় করেন, যা কিছু করেন না কেন তার দলের কর্মী সমর্থক যাদের সামান্য বিবেক বিবেচনা আছে তারা বাদে বাকি সবাই একেবারে ভেড়ার পালের মতো রীতিমতো মাথা ঝুলাচ্ছে। আপা আসেন, আপনার হাতে দেশ নিরাপদ। এখন সম্ভাবনা রয়েছে 7টি। সেটি হলো ভারত এখানে বাংলাদেশের ব্যাপারে সত্যিকার অর্থেই যাকে বলা হয় মহাশক্তিধর। প্রথমে নেপালের মানুষ, সাধারণ মানুষ ক্ষমতাচ্যুত করে নির্বাসনে পাঠিয়েছিল। গত 3 দিন আগে নেপালের সেই নির্বাসিত রাজাকে দেশে ফিরিয়ে এনে জনগণ তাকে VIP মর্যাদা দিয়ে এয়ারপোর্ট থেকে রিসিভ করে আবার সেই রাজতন্ত্রের পুনরাবৃত্তি করে নেপালের সেই জ্ঞানেন্দ্রকে আবার রাজপ্রাসাদে ফিরিয়ে এনে তাকে আবার রাজা হিসেবে ঘোষণা দিয়েছে। এটা বাংলাদেশের জন্য একটা মেসেজ। এই কারণে বাংলাদেশের যে বিপ্লবী, তথাকথিত 2024-এর বিপ্লবী যারা কথায় কথায় তারা শেখ হাসিনাকে স্বৈরাচার
উপাধি দিয়ে শেখ হাসিনা আর কখনো বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবেন না, প্রধানমন্ত্রী হিসেবে ফিরে তো দূরে থাকুক, কখনোই বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবেন না, এরকম ডায়ালগ হওয়ার হামেশাই দিয়ে যাচ্ছেন। তাদের খুব শক্তপোক্ত রেফারেন্স ছিল নেপালের রাজতন্ত্র বিলুপ্তি এবং সিরিয়ার বাশার আল আসাদের যে পতন, এই দুইটা দেশকে তারা রেফারেন্স হিসেবে দীর্ঘদিন ধরে ইউজ করে আসছিল। তাদের আন্দোলনের পরবর্তী সময়ে যখনই শেখ হাসিনা বাংলাদেশে কামব্যাক করবে এরকম কথা আমরা বলে আসছিলাম, তখনই তারা আমাদেরকে ভেটু দিয়ে বিভিন্ন জায়গায় বলে যাচ্ছিল শেখ হাসিনার চ্যাপ্টার ক্লোজ, শেখ হাসিনার আর বাংলাদেশে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসেও তাহলে আইনি কাঠামো মোকাবেলা করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলতে হবে, এইরকম কথা প্রায় প্রতিদিনই তারা বলে যাচ্ছে। সিরিয়ার যে রেফারেন্স তারা ইউজ করতো, যে বাশার আল আসাদের পতনের পরে বাশার আল আসাদের যে রাজনৈতিক দল, সেই দলের অসংখ্য নেতা কর্মীদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার একটা কথা প্রচার মাধ্যমে প্রচারিত হওয়ার ফলে এটাকে রেফারেন্স হিসেবে ইউজ করতো আমাদের দেশে তথাকথিত বিপ্লবীরা। তাদের বক্তব্য ছিল স্বৈরাচার আসাদের বিদায়ের পরে আসাদের যে রাজনৈতিক সহপাঠী যারা ছিল তাদেরকে দ্রুত আইনি কাঠামোর মধ্যে দাঁড় করিয়ে শাস্তি নিশ্চিত করা গেলেও কেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে সেম উপায়ে শাস্তির মাপকাঠিতে দাঁড় করানো যাচ্ছে না, দাঁড় করানো হচ্ছে না, এই অভিযোগ তাদের বিপ্লব পরবর্তী সময় থেকেই চলমান। অতি সম্প্রতি আমরা আন্তর্জাতিক মিডিয়ার কল্যাণে আন্তর্জাতিক প্রচার মাধ্যমে জানতে পারলাম যে সিরিয়ার বাশার আল আসাদও তার রাজনৈতিক যে দল তারা খুব সম্প্রতি অত্যন্ত শক্তিশালী ভাবে আবার একতাবদ্ধ হয়ে রাজনীতিতে কামব্যাক করে আসছে এবং তাদের যেসব নেতা কর্মীদেরকে অত্যাচার নির্যাতন চালানো হয়েছে সেগুলো আইনি ভাবে মোকাবেলার জন্য তারা পদক্ষেপ নিচ্ছে। এই মেসেজগুলো কিন্তু আমাদের এই তথাকথিত বিপ্লবীরা স্মরণ করে না, এরা এগুলো চোখেই দেখে না। এটা না দেখে এদের বক্তব্য একটাই, শেখ হাসিনার চ্যাপ্টার ক্লোজ, শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরতে পারবেন না। শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, এই কথা আমি 2-3 মাস আগেই বলছিলাম যে বাংলাদেশের যেহেতু শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে একটা নাটকীয়তা হয়ে গেছে, যেহেতু আমাদের আইন উপদেষ্টা কিছু হাস্যকর বক্তব্যের মাধ্যমে এইটা প্রমাণিত হয়ে গেছে যে তার বক্তব্যগুলো ছিল সবৈর্বর মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা কথার মাধ্যমে মানুষকে প্রতারিত করে তিনি শেখ হাসিনা পদত্যাগ করেছেন, এই তথ্য তাদের কাছে আছে বলে ঘোষণা করলেও পরবর্তীতে যখন সাংবাদিকরা শেখ হাসিনার পদত্যাগপত্র দেখতে চাইলেন তখন তারা অন্য একটা বক্তব্য দিয়ে সেটাকে ডাইভার্ট করে দিলেন। তারা বললেন যে শেখ হাসিনার পদত্যাগ বিষয়ে তাদের কাছে সঠিক কোনো তথ্য নাই, এটা রাষ্ট্রপতির কাছে আছে। আবার রাষ্ট্রপতির কাছে যখন মানব জমিনের সম্পাদক মতিউর রহমান সাহেব উনি রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যখন শেখ হাসিনার পদত্যাগপত্র দেখতে চাইলেন তখন রাষ্ট্রপতি এক বাক্যে বলে দিলেন যে শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে নাই। তাহলে একটা নির্বাচিত সরকার কিভাবে বিলুপ্ত হয়ে গেল, একটা নির্বাচিত সংসদ কে ভেঙে দিল, একটা নির্বাচিত সরকারের ক্ষমতা হস্তান্তরের যে বৈধ প্রক্রিয়া সেই বৈধ প্রক্রিয়া অনুসরণ না করে কিভাবে একটা ইন্টারিম গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হইল এবং কোন আইনের ভিত্তিতে সংবিধানের কোন ধারায় এই ইন্টারিম গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হইল, এই বিতর্ক যখন সৃষ্টি হইল তখন তারা বলল যে হাইকোর্টের একটা রেফারেন্সের মাধ্যমে তারা ইন্টারিম গভর্নমেন্ট সৃষ্টি করছে। এখন এই ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের যে উপদেষ্টা মন্ডলী তারা 72 সংবিধানের অধীনে শপথ বাক্য পাঠ করে রাষ্ট্রের উপদেষ্টা হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেও 72 সংবিধান সম্পর্কে তাদের এত বেশি কম নলেজ, তারা 72 সংবিধানের কোথায় ইন্টারিম গভর্নমেন্টের কথা উল্লেখ আছে এটা এখন পর্যন্ত তারা নিজেরাই জানে না। যেখানে 72 সংবিধান থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলুপ্ত করে দেওয়া হয়েছে সেখানে ইন্টারিম গভর্নমেন্টের তো প্রশ্নই আসে না। তো এই যে একটা ইন্টারিম গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হইল এই দেশে, যে ইন্টারিম গভর্নমেন্ট বর্তমানে রাষ্ট্র পরিচালনা করছে, তাদের সৃষ্টি থেকে শুরু করে আজ অবধি যত আইন, যত কাঠামো, যত ফাইলপত্র তারা সাইন করছে আইনগতভাবে এই সবগুলোই কিন্তু অবৈধ। যখন একটা নির্বাচিত সরকার আসবে তারা চাইলেই কিন্তু এই সরকারের সকল প্রজ্ঞাপন, এই সরকারের সকল প্রকার ফাইল, এই সরকারের সকল প্রকার নীতিমালা এক বাক্যে বিলুপ্ত করে দিতে পারবে, কারণ এটা অসাংবিধানিক। যেহেতু সরকারেরই কোনো সাংবিধানিক ভিত্তি নেই সেহেতু এই সরকারের গৃহীত সকল প্রকার কার্যক্রম অসাংবিধানিক হিসেবে বিবেচিত হবে। বিপ্লবের পরবর্তীতে আমি আমার একটা ভিডিওতে বলছিলাম যে শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে আসবে। আমার এই ভিডিওর পরে মোটামুটি অনেকেই বিভিন্ন ধরনের বিদ্রুপাত্মক কথাবার্তা বলে তারা বলতে চাচ্ছিল যে শেখ হাসিনা 50 বছরেও বাংলাদেশে আসতে পারবে না। তাদেরকে এখন চোখে আঙুল দিয়ে আমি দেখিয়ে দিতে চাই যেই কথাগুলো আমি 3 মাস আগে বলে গেছি সেই কথাগুলো বর্তমানে আন্তর্জাতিক মিডিয়া সহ বাংলাদেশের বিভিন্ন মিডিয়া নিউজ কাভারেজ দিয়ে যাচ্ছে। এখনো নিশ্চয়ই আপনাদের বক্তব্য সে জায়গাতেই অবস্থিত। আমি আশা করব শেখ হাসিনা বাংলাদেশে আসার পরেও আপনারা আপনাদের এই বক্তব্যেই অনড় থাকবেন। রাজনৈতিক দেউলিয়াত্বের যে বক্তব্য আপনারা দিয়ে যাচ্ছেন, আপনারা হয়তোবা নিজেরাই জানেন না যে আওয়ামী লীগের সাংগঠনিক কতটা শক্তি, আওয়ামী লীগের যে তৃণমূলের নেতা কর্মী তারা কতটা শক্তিশালী, তারা কতভাবে আন্দোলন তৈরি করতে পারে এই সম্পর্কে আপনাদের কোনো ধারণাই নেই। যেই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের, যেই বাচ্চা বাচ্চা ছাত্র নেতাদের কথায় আজকে আপনারা
দেশটাকে এই ধ্বংসস্তূপের দিকে নিয়ে গেলেন, এই বাচ্চা ছেলেপেলে গুলোকেই একসময় খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আপনারা যারা বিভিন্ন ভাবে নাম কাম কামিয়ে দেশে বিদেশে প্রতিষ্ঠা লাভ করে আজকে দেশের এই জায়গায় এসে বসলেন, আপনাদেরকে এর জবাবদিহি অবশ্যই করতে হবে। নিঃসন্দেহে বাংলাদেশ একটি অতি ক্রান্তিকাল অতিক্রম করে যাচ্ছে। এই ক্রান্তিকালের পরেই বাংলাদেশের শান্তির সুবাতাস বইবে, এই আশাবাদ আমাদের। আমরা চাই বাংলাদেশ একটি শান্তি শৃঙ্খলাপূর্ণ সুন্দর সুষ্ঠু পরিচালনার মাধ্যমে যেভাবে দীর্ঘদিন বাংলাদেশ চালিত হয়ে আসছিল সেই বাংলাদেশ আমরা দেখতে চাই। আমাদের কোনো নতুন বাংলাদেশের দরকার নাই। আমরা গত 7 মাস থেকে আপনাদের যে নতুন বাংলাদেশের স্বপ্ন আপনারা আমাদেরকে দেখাইলেন, আমরা পরবর্তীতে দেখলাম যে এই নতুন বাংলাদেশ আসলে আপনাদের জন্য নতুন, কারণ আপনারা কেউই ক্ষমতায় পুরাতন না, আপনারা কেউই এর আগে কোনো ধরনের নির্বাচনে অংশ নেন নাই, কোনো ধরনের রাজনীতি করেন নাই। হঠাৎ করে আপনারা সরকার গঠন করলেন, হঠাৎ করে কেউ উপদেষ্টা হয়ে গেলেন, কেউ প্রধান উপদেষ্টা হয়ে গেলেন। আপনারা রাজনীতির র বুঝেন না, কিন্তু আপনারা এসে একটা দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে নিলেন। আপনাদের জন্য এটা নতুন বাংলাদেশ, কারণ আপনারা এখন নতুন ভাবে দেশের বিভিন্ন জায়গায় নিজেদের সিন্ডিকেট তৈরি করতে পারতেছেন। যেখানে সকল প্রকার সিন্ডিকেট ভেঙে দেওয়ার কথা আপনারা বললেন, সেখানে নতুন নতুন সিন্ডিকেট আপনারা প্রতিষ্ঠা করলেন। এটাই আপনাদের নতুন বাংলাদেশ। এটা মানে কি ধরনের একটা কাণ্ড কারখানা শুরু হয়েছে দেখেন। স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি বলে বসলেন, আমরা এখন সেই মুডে নাই। প্রধান উপদেষ্টার রেফারেন্স দিয়ে বললেন যে ওয়ার মোডে আছি, এরকম আমরা আনন্দ উচ্ছ্বাসের মধ্যে নাই, সুতরাং কোনো কুচকাওয়াজ হবে না, কুচকাওয়াজ টুচকাওয়াজ 26শে মার্চের কুচকাওয়াজ হবে না। অনেকটা তার ডেলিভারির ধরনও অনেকটা এরকম। আমরা যদি বলি যে কুচকাওয়াজের দরকারটা কি, আমরা গতকালকে এটা নিয়ে কথা বলেছি আপনাদের সঙ্গে, আগের দিন 16 মার্চ 2025। তো বাংলাদেশে এরকম একটা যখন কথাবার্তা উঠলো, তাৎক্ষণিকভাবে এটা রিয়াকশন শুরু হলো অন্তত সোশ্যাল মিডিয়া এবং যারা বুদ্ধাজন আছেন, যারা দেশপ্রেমিক মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তাদের জন্য এটা একটা ধাক্কা। কারণ সারা দেশে রাজধানী সহ এই কুচকাওয়াজ একটা স্পিড। এইসব সমালোচনার মুখে প্রধান উপদেষ্টার প্রেস উইং বলে বসলো না, এই ধরনের কোনো সিদ্ধান্ত নেই, যে খবর প্রচার করা হচ্ছে এটা ঠিক না। উনি বলেন নাই যে স্বরাষ্ট্র সচিব যেটা বলেছেন এটা ঠিক না। তো বললেন যে না, কুচকাওয়াজ হবে, শুধু ঢাকা স্টেডিয়ামের কাজ চলছে, এখন সারা দেশে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে, তারা কুচকাওয়াজ আয়োজন করলে মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা দেওয়া হবে। আমরা বলছি স্টেডিয়াম একটা দিয়ে কি কুচকাওয়াজ হয়? আর কোথাও কুচকাওয়াজ হয় না। এই সময়ের মধ্যে আরও একটা কাহিনী ঘটে গেছে। ডিএমপি কমিশনার তিনি ধর্ষণ শব্দ ব্যবহার না করার জন্য সংবাদ মাধ্যমকে রিকোয়েস্ট করেছেন, সেই নিয়েও ছিছি একটা অবস্থা। টিআইবি মহাপরিচালক ইফতেখারুজ্জামান তিনি সরাসরি বলে বসেছেন যে এইটা ধর্ষকদেরকে প্রশ্রয় দেওয়া, সায় দেওয়া, এবং এটা কেন বলবেন একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা। এরপর আরও যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটি দেখেন আমাদের সামনে, যে এইদিকে স্বরাষ্ট্র সচিবের বক্তব্যে দ্বিমত করছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে, তারপরে ডিএমপি কমিশনারের যে বক্তব্য সেটাও দ্বিমত করছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। তাহলে সমন্বয়হীনতা কি আছে কোথাও? বা এটা কোন ধরনের বিষয় যে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে ওই যে আরও দায়িত্বশীল মানুষ, তারা কম দায়িত্বশীল না, ডিএমপি কমিশনার বলি আর স্বরাষ্ট্র সচিব বলি, ধর্ষণ শব্দটির ব্যবহার পরিহার বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর বক্তব্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে। 17 তারিখ রাতেই জানিয়েছেন, এতে বলা হয় ধর্ষণ হলো ধর্ষণ, তা 8 বছরের শিশু বা 80 বছরের বৃদ্ধের বিরুদ্ধে সংগঠিত হোক না কেন, এমন জঘন্য অপরাধে তার যথাযথ নামে অভিহিত করতে হবে। অন্তর্বর্তী সরকার বাংলাদেশের কোনো নাগরিকের উপর কোনো ধরনের সহিংসতা সহ্য করবে না। এর আগে গণমাধ্যমে ধর্ষণ শব্দের ব্যবহার না করার অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী। আচ্ছা, এইটি গেল যে বলা হচ্ছে যে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার ও সুইস বাংলাদেশ ফাউন্ডেশনের যৌথভাবে চালু করা গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিতে হেল্প অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে ডিএমপি কমিশনার এই কথা বলেছিলেন। ঘটনা তারপর আরেকটুখানি অন্যদিকে গেছে, সেটা হলো ডিএমপি কমিশনার এইসব সমালোচনা আলোচনা এইসবের প্রেক্ষিতে তার পরদিন অর্থাৎ 18 মার্চ এসে তিনি দুঃখ প্রকাশ করেছেন। এটাকে আমি পজিটিভ দৃষ্টিতে দেখতে চাই যে হ্যাঁ, যদি এরকম দায়িত্বশীল জায়গা থেকে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাকে ক্ষমা চাইতে আমি বলি না, বা ক্ষমা চাওয়ার মতন ব্যক্তিত্ব অবস্থান তার না, কিন্তু তিনি দুঃখ প্রকাশ করেছেন এইটা নিশ্চয়ই বাংলাদেশের জন্য অন্তত সাধুবাদ জানানোর মতো, যে এই সিচুয়েশনে এসে তারা অন্তত দুঃখ প্রকাশ করেন। বলছেন ডিএমপি কমিশনার এই রেফারেন্স তুলে ধরে, আগের দিনের যে ঘটনাগুলো সেগুলোর রেফারেন্স তুলে ধরে। দেখেন, এই ধর্ষণ শব্দটি এমন একটা শব্দ, আমি বলেছি এটা একটা ঘৃণায় ভরা শব্দ। ধর্ষণ শব্দ নিয়ে আপত্তি, সমালোচনার মুখে ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ। ধর্ষণ শব্দের পরিবর্তে নারী নির্যাতন এই শব্দটা তিনি ব্যবহার করতে বলেছেন, ব্যবহার করতে অনুরোধ জানানো নিয়ে তীব্র সমালোচনার মুখে দুঃখ প্রকাশ করেছেন ঢাকা পুলিশ ডিএমপি কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী। ডিএমপি কমিশনার দুঃখ প্রকাশ করে বলেছেন, নারী ও শিশু নির্যাতন প্রসঙ্গে আলোচনাকালে ধর্ষণকে বৃহত্তর পরিসরে নির্যাতন হিসেবে অভিহিত করেছি। আমার বক্তব্যে কেউ মনক্ষুণ্ণ হলে আমি দুঃখ প্রকাশ করছি। এটা তিনি একটা অনুষ্ঠানে এই কথাটি বলেছেন। তো সেক্ষেত্রে আমার শুধু একটু বলার আছে যে ডিএমপি কমিশনার কি প্রধান উপদেষ্টা প্রেসিংয়ের রিয়াকশন বা টিআইবি রিয়াকশনে বলেছেন? বেটার হতো যদি উনি তার আগেই, এসব রিয়াকশনের আগেই নিজেকে শুধরে নিতেন কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য করুন এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।
আমরা দেখেছি সম্প্রতি বাংলাদেশ সফরে গিয়েছিলেন জাতিসংঘের মহাসচিব এবং সেখানে গিয়ে ইতিমধ্যে তার সেনা প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছেন এবং সেই সাক্ষাতে ঠিক কি কি বিষয় উঠেছে সেদিকে যেমন আজ আমরা নজর রাখবো, তেমনি অন্যদিকে ভারতে পা রেখেছেন তুলসী গাবার্ড। এবার মার্কিন গোয়েন্দা সংস্থার মহাপরিচালক তিনি ভারতে এসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে একান্ত বৈঠক করে বাংলাদেশ ইস্যুতে হাসিনার প্রসঙ্গে ঠিক কি কি বার্তা দেন সেদিকে নজর থাকছে আমাদের। তার পাশাপাশি এবার হাসিনার প্রত্যর্পণ চেয়ে যখন অন্তর্বর্তী সরকার প্রতি মুহূর্তে ভারতকে অনুরোধ করেছে তখন কোন রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সম্প্রতি জানা যাচ্ছে এবার 14 জনের এজেন্ট কাজ করবে হাসিনাকে দেশে ফেরানোর জন্য। এবার তার মাঝেই জানা যাচ্ছে রাষ্ট্রসংঘের বেশ কিছু তথ্য উঠে এসেছে। সেই তথ্যের মাধ্যমে ঠিক কি জানা যাচ্ছে, কি জানালো রাষ্ট্রসংঘ, সেই দিকে নজর রাখবো আজকের এই বিশেষ প্রতিবেদনে। ভারত সফরে রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মহাপরিচালক তুলসী গাবার্ড। তিনি নয়া দিল্লিতে এক বহুজাতিক গোয়েন্দা সম্মেলনে যোগদান করতে এসেছেন, যার আয়োজক ভারত। বলতে গেলে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সভাপতিত্বে এই আন্তর্জাতিক গোয়েন্দা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আর এই সম্মেলন এমন একটা সময় হচ্ছে যখন দক্ষিণ এশিয়ায় একটা বড় ভূ রাজনৈতিক অচল অবস্থা চলছে। একদিকে আফগানিস্তান পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি, পাকিস্তানের অভ্যন্তরে বালুচিস্তানে বিদ্রোহ চরম পর্যায়ে পৌঁছেছে। সেখানে বালুচ লিবারেশন আর্মি আস্ত একটা ট্রেন হাইজ্যাক করেছিল, পাকিস্তান ভেঙে টুকরো হওয়ার মুখে। অন্যদিকে মিয়ানমারেও বিদ্রোহী গোষ্ঠীগুলি জোরদার লড়াই চালাচ্ছে সেনা শাসকদের থেকে মুক্তি পেতে। আবার বাংলাদেশের অভ্যন্তরেও জঙ্গিবাদ ইসলামী মৌলবাদ নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। বাংলাদেশ আবার পূর্ব পাকিস্তান হতে চাইছে, যা ভারতের কাছে বড়সড় হুমকি বলেই মনে করা হচ্ছে। ঠিক এই আবহেই নয়াদিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে বড়সড় গোয়েন্দা সম্মেলন, যেখানে উপস্থিত আছেন মার্কিন জাতীয় গোয়েন্দা মহাপরিচালক তুলসী গাবার্ড, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান রিচার্ড মুর, কানাডার গুপ্তচর প্রধান ড্যানিয়েল রজার্স সহ অস্ট্রেলিয়ার, জার্মানি, নিউজিল্যান্ড এবং আরও বেশ কয়েকটি মিত্র দেশের গোয়েন্দা প্রধানরা। মোট 20টি দেশের গোয়েন্দা প্রধান এই বৈঠকে নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করলেন। এই সম্মেলনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল তুলসী গাবার্ডের যোগদান, কারণ তিনি সম্মেলনের ফাঁকে আলাদা করে 2টি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। প্রথমটি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে এবং দ্বিতীয়টি হল ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে। কূটনৈতিক এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন 2টি বৈঠকেই পাকিস্তান ও বাংলাদেশের প্রসঙ্গ আসবে। উল্লেখযোগ্য, এই গোয়েন্দা সম্মেলনে পাকিস্তান বা বাংলাদেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়নি, ফলে বোঝাই যাচ্ছে তারা এই মুহূর্তে কতটা গুরুত্বহীন। কারণ এই ধরনের সম্মেলন অনেক আগেই ঠিক হয়ে থাকে এবং আলোচনার বিষয়বস্তু ঠিক হয়ে থাকে। তাই ধরে নেওয়াই যায় সম্মেলনে পাকিস্তান বা বাংলাদেশের বর্তমান প্রসঙ্গ ও জঙ্গিবাদের উত্থান নিয়ে জোরালো আলোচনা হবে, এমনকি বড় কোনো পরিকল্পনাও হতে পারে। দক্ষিণ এশিয়ায় বিশেষ করে ভারতীয় উপমহাদেশে এখন নতুন সমস্যা হিসেবে মাথাচাড়া দিয়েছে বাংলাদেশ। গত বছরের 5ই আগস্টের পর শেখ হাসিনার পতন এবং মোহাম্মদ ইউনূসের তদারকি সরকার ক্ষমতা আসার পর বাংলাদেশের জঙ্গিদের ছাড়পত্র দেওয়া শুরু হয়। একের পর এক শীর্ষ জঙ্গি নেতাকে যেমন জেল থেকে ছেড়ে দেওয়া হয়, তেমনি জঙ্গি সংগঠনগুলির ক্ষেত্রেও নিষেধাজ্ঞা তুলে কড়াকড়ি কমিয়ে আনা হয়। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এই বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মহাপরিচালক তুলসী গাবার্ডের সঙ্গে আলোচনায় তুলেছেন বলেই সূত্রের খবর। পাকিস্তানের উস্কানিতে কার্যত মোহাম্মদ ইউনূসের তদারকি সরকার পরিচালিত হচ্ছে। বাংলাদেশকে মুসলিম দেশ করতে তৎপর জামাত ইসলামী এবং পাক গুপ্তচর সংস্থা আইএসআই। অন্যদিকে পাকিস্তান নিজের দেশকে বাঁচাতে না পেরে ফের ভারতের উপর দোষারোপ করা শুরু করেছে। পাকিস্তানের বর্তমান পরিস্থিতির জন্য সরাসরি ভারতকেই দায়ী করছে পাকিস্তান। তুলসী গাবার্ডের সঙ্গে আলোচনায় সেই প্রসঙ্গ উঠবে, এটা বলাই বাহুল্য। অজিত ডোভালের সঙ্গে বৈঠক এবং গোয়েন্দা সম্মেলনের ফাঁকে তুলসী গাবার্ড ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে এক সাক্ষাৎকার দিয়েছেন। ওই সাক্ষাৎকারে তিনি যা বলেছেন তাতেই বাংলাদেশের হৃদকম্পন বেড়ে যাওয়ার পক্ষে যথেষ্ট। তুলসী পরিষ্কার বলেন, শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের অরাজক চরিত্র নিয়ে তিনি যথেষ্ট উদ্বিগ্ন। সেই সঙ্গে কার্যত হুঁশিয়ারি সুরে তুলসী বলেন, গোটা বিশ্বে ইসলামিক জঙ্গি কার্যকলাপ রুখতে বদ্ধপরিকর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুলসী আরো বলেছেন, ভারতের প্রতিবেশী দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সংখ্যালঘুরা নিপীড়িত হচ্ছেন, নির্যাতন, খুন করা হচ্ছে তাদের। এই ঘটনায় উদ্বিগ্ন আমেরিকা। ওয়াকিবহাল মহলের মতে এই ধরনের উদ্বেগ বরাবরই ভারত করে আসছে। এমনকি ঢাকাকে নানাভাবে ভারত সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন বন্ধ করার পরামর্শ দিয়ে আসছে। কিন্তু ইউনূস প্রশাসন তা মানতে নারাজ। এবার মার্কিন গোয়েন্দা মহাপরিচালক তুলসী গাবার্ড নিজেও একই বার্তা দিলেন। সেই সঙ্গে জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল এবং উদ্বিগ্ন। ফলে অচিরেই বাংলাদেশের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ যে নেওয়া হতেই পারে, এটা তারই পূর্বাভাস। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।
আগামী 7 দিনের মধ্যে হাসিনার পদত্যাগপত্র পেশ করতে হবে রাষ্ট্রসংঘে এবং হাসিনা যে স্বেচ্ছায় বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছে সেই পদত্যাগপত্রই পেশ করতে হবে এবং এই পদত্যাগপত্র পেশ করতে হবে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকেই। 7 দিনের মধ্যে হাসিনার পদত্যাগপত্র চায় রাষ্ট্রসংঘ। হাসিনা যে স্বেচ্ছায় বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন সেই পদত্যাগপত্রই পেশ করতে হবে। আর হাসিনার এই পদত্যাগপত্র রাষ্ট্রসংঘে পেশ করতে হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা স্বয়ং মোহাম্মদ ইউনূসকে। আল জাজিরা সংবাদপত্রের তরফে প্রকাশ করা একটি প্রতিবেদন অনুযায়ী রাষ্ট্রসংঘ শেখ হাসিনার পদত্যাগপত্রটিকে সদর দফতরে জমা দেওয়ার কথা বলেছে অন্তর্বর্তীকালীন সরকারকে। তবে এই নির্দেশটি এসেছে রাশিয়া এবং আরব আমিরশাহীর আবেদনের পরিপ্রেক্ষিতে। এই আবেদনকে সমর্থন জানিয়েছে ভারত, চীন সহ বেশ কিছু দেশ। সেই আবেদনের প্রেক্ষিতে রাষ্ট্রসংঘ এই নির্দেশ দিয়েছে। এমনকি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। আগামী 7 দিনের মধ্যে শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে হবে। যদি 7 দিনের মধ্যে রাষ্ট্রসংঘের সদর দফতরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার না দেখাতে পারে তবে এই সরকারকে বাতিল ঘোষণা করবে রাষ্ট্রসংঘ। এমনটাই খবর পাওয়া যাচ্ছে আল জাজিরার সূত্রে। এক্ষেত্রে যদি অন্তর্বর্তীকালীন সরকার বাতিল হয় তবে সরকারের অনুপস্থিতিতে দেশের শাসনভার নেবে সেনা। এমনকি প্রাক্তন প্রধানমন্ত্রী অর্থাৎ শেখ হাসিনাকে দেশে নিয়ে যাবে। সমস্ত শাসনভার দিয়ে দেওয়া হবে হাসিনাকেই। অর্থাৎ প্রবলভাবে বাংলাদেশে ফেরার সম্ভাবনা তৈরি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রীর। চাপে পড়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। আল জাজিরা থেকে পাওয়া খবর যদি সত্যি হয় এবং ইউনূসের সরকার যদি হাসিনার পদত্যাগপত্র দেখাতে না পারে তবে সাধারণ মানুষের বিশ্বাসযোগ্যতা হারাবে। শুধু তাই নয়, সরকার পড়ে যাবে, অর্থাৎ অন্তর্বর্তী সরকার বলে আর কিছুই থাকবে না। এর পাশাপাশি হাসিনা সরকারের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল তারাও প্রকাশ্যে বেরিয়ে আসবে, তাদেরও শাস্তি হবে বলে খবর। প্রসঙ্গত, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে উত্তাল হয়েছিল বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট। সেই সময় দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। জানা গিয়েছিল শেখ হাসিনাকে জোরপূর্বক পদত্যাগপত্রে সইও করানো হয়েছিল। তবে প্রশ্ন উঠছে, এই সমস্ত কিছুর পিছনে কার হাত রয়েছে? বাংলাদেশের মানুষের রোষে পড়ে কি হাসিনার পতন ঘটল? এমন নানা প্রশ্ন উঠে আসছে। তবে এখন দেখার রাষ্ট্রসংঘের নির্দেশ পালন করতে পারেন কিনা মোহাম্মদ ইউনূস। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার কি ব্যর্থ হতে যাচ্ছে? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যখন ক্ষমতা গ্রহণ করে, আমি তখন একটা কথা বলেছিলাম, আপনারা যারা আমাকে অনেকদিন ধরে দেখেন তারা জানেন। আমি এই কথা বলেছিলাম, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একজন জ্ঞানী লোক, সে বাংলাদেশের জনগণের পালস বুঝবে। সে বেশি দিন ক্ষমতায় থাকবে না। যদি সে বেশি দিন ক্ষমতায় থাকে, বাংলাদেশের জনগণ তাকে পচাবে। সেই পরিস্থিতির দিকে কিন্তু বাংলাদেশ যাচ্ছে। তার বিরুদ্ধে যারা আন্দোলন করে তাকে ক্ষমতায় বসাইছিল তারা কিন্তু অনেকেই তার বিরুদ্ধে কথা বলতেছে। এবং মজার ব্যাপার সেটা হচ্ছে একজন শিক্ষার্থী। আমি এই ভিডিওটা দেখে আসলে আমার নিজেরও কষ্ট লাগছে। একজন শিক্ষার্থী তার পরিবার চালানোর জন্য ফুটপাতে ব্যবসা করে। সে চুরি করে না, সে ছিনতাই করে না, ডাকাতি করে না। সে তার ফ্যামিলিকে চালানোর জন্য, অনেক ইয়াং একটা ছেলে, সে ফুটপাতে ব্যবসা করে। তার এই ব্যবসাটাকে যখন ভেঙে দেয় তখন সে বারবার করে বলতেছিল, আমি চুরি করি না, আমি ডাকাতি করি না। ভিডিওটা দেখেন। আমার ইউনিভার্সিটির সামনে একটা ফুড কার্ট দিছি, আমি ছোটটা ভাঙতে কে বল? আমি আপনি কেন ভাঙছেন এটা? আপনার দেশকে আমাকে চাকরি দিতে পারবে? আমি এজ স্টুডেন্ট, আমি গ্র্যাড হয়ে যদি আমার এই ফুড কার্টের রাস্তার ব্যবসা নামা লাগে, ধরেন হ্যান্ডকাপ করেন, এক্ষুনি ধরেন, আমি যাবো জেলে। আমি মোহাম্মদপুর সরকারি কলেজ থেকে ইন্টার কমপ্লিট করছি, জাহাঙ্গীরনগরে এক্সাম দিছি, তাড়াতাড়ি আমার ফ্যামিলি চলতে পারতেছে না, আমার রাস্তা নামা লাগছে ব্যবসা করতে। আপনার কাছে ভাঙছেন না কি ম্যাজিস্ট্রেট? আমার ভাঙলি কেন? আমার টাকা পয়সা দিয়ে না আপনার। আমি কি কান্না দিচ্ছি না দেশে চুরি করছি না ছিনতাই করছি? আমি কি দেশে চুরি ছিনতাই করছি? আপনি আমার কার্ড ভাঙবেন কেন? আপনি আমার কার্ড ভাঙবেন কি? গাড়িতে নিয়ে যাও, ধরো না, আপনারা তো ভিডিওটা দেখলেন। এই ভিডিওটা দেখে কি বুঝতে পারলেন? পুলিশ আগের রূপে ফিরে যাচ্ছে। পুলিশ যে জনগণের বন্ধু হবে সেটা হয় নাই কিন্তু। এটা বাস্তব উদাহরণ। আমি প্রতিটা থানাতে গিয়ে দেখেন, আগে যে কাজগুলো করতো সেই কাজগুলো এখন ঘটতেছে। আগে বিএনপি নেতাকর্মীদের ধরতো, এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরে বাণিজ্য করতেছে। ছাত্রলীগের যে কোনো পদে ছিল তাকে হয়রানি করে টাকা পয়সা নিতেছে। এটা কিন্তু চলতেছে। কি পরিবর্তন আসলো? ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা দখল করার পরে একবার না, দুইবার না, অনেকবার একটা কথা বলছে যে আমাকে ক্ষমতায় বসাইছে ছাত্র জনতা, ছাত্ররা আমাকে বসাইছে, তারা যখন বলবে সে চলে যাবে। ছাত্ররা যদি তাকে ক্ষমতায় বসায় তাহলে আছে কেন ছাত্রদের বিরুদ্ধে তার পুলিশ অবস্থান নিচ্ছে?
আমাদের ছাত্রদলের দেখেন না শাওন কাবি ভাই, তাই কি করছে, ফুটপাতে ব্যবসা করে তার পরিবার চালানোর জন্য তার সাথে কি ব্যবহারটা করলো। পুলিশ চাইলে সুন্দরভাবে গাড়িতে উঠাইতে পারতো, কিন্তু না, পুলিশের কিল ঘুষি মারতে হবে। এভাবে চলতে থাকলে পুলিশ আগের রূপে ফিরে আসবে, সত্যি বলতেছি, পুলিশ আগের রূপে ফিরে আসবে। পুলিশ জনগণের বন্ধু কখনো হবে না, পুলিশ জনগণের শত্রু হবে। আর এগুলো যদি চলতে থাকে অতি দ্রুতই ডক্টর মোহাম্মদ ইউনূস যে একজন ব্যর্থ, ডক্টর মোহাম্মদ ইউনূসের যোগ্যতা নাই, এগুলো নিয়ে কথা বলতে হবে। সারা দেশে আলোচিত এবং সমালোচিত যে খবরগুলো আছে সেগুলো বেশ কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি, যেগুলো ভিডিও দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই, আপনারা ইতিমধ্যে ভিডিওগুলো দেখেছেন, যে ভিডিওগুলো দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ছিল। তো অবশ্যই যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।